অ্যালকাইনের ওজোনালাইসিস। অ্যালকাইনের না, ওজোনালাইসিস তো শুরু করি নাই। ওজোনালাইসিস। অ্যালকিনের ওজোনালাইসিস। অ্যালকিন এবং অ্যালকাইনের ওজোনালাইসিস শুরু করার আগে ওজোনালাইসিস বিক্রিয়া থেকে তিনটা লাইন মনে রাখবা। এক, ডাবল বন্ড ভেঙে অস্থায়ী ওজোনাইড গঠন করে। দুই, পানি দিলে সুখের সংসারে আগুন ধরে। তিন, জিঙ্ক না দিলে এসিডে পরিণত হয়। অ্যালকিনের ওজোনালাইসিস। অ্যালকিনের ওজোনালাইসিস। ধরো একটা অ্যালকিন নিলাম, CH2 ডাবল বন্ড CH3, ওজন যোগ করব একটা নিষ্ক্রিয় দ্রাবকের উপস্থিতিতে CH Cl3, বা এই জায়গায় ইউজ করা যায় CCl4। তাহলে ডাবল বন্ড ভাঙবে, অস্থায়ী ওজোনাইট গঠন করবে। যদি পানি ব্যবহার করি একবার জিঙ্কের উপস্থিতিতে, আরেকবার জিঙ্কের অনুপস্থিতিতে। যদি জিঙ্কের উপস্থিতিতে পানি যোগ করি তাহলে পানি দিলে সুখের সংসারে আগুন ধরে, অর্থাৎ এই ঘরবাড়ি শেপ ভেঙে যাবে। জিঙ্ক অক্সিজেনকে নিয়ে উৎপন্ন করবে জিঙ্ক অক্সাইড। বাম পাশের অংশটুকু তৈরি করবে HCHO, আর ডান পাশের অংশটুকু তৈরি করবে CH3CHO। অক্সিজেনকে নিয়ে তৈরি করবে H2O2। বাম পাশ থেকে উৎপন্ন হবে HCHO, ডান পাশ থেকে তৈরি হবে CH3CHO। এই যে H2O2, এই H2O2 হলো জারক। এই H2O2 অ্যালডিহাইড এবং কিটোনকে জারিত করে, অ্যালডিহাইডকে জারিত করে তৈরি করবে COOH অ্যাসিড প্লাস CH3COOH অ্যাসিড। H2O2 দুর্বল জারক, যা অ্যালডিহাইডকে অ্যালডিহাইডকে জারিত করে জারিত করে কিন্তু কিটোনকে জারিত করতে পারে না। কিটোনকে জারিত করতে পারে না। তো যদি জিঙ্ক সহ পানি যোগ করি তাহলে ওই অক্সিজেনকে জিঙ্ক নিয়ে যাবে, উৎপন্ন করবে জিঙ্ক অক্সাইড, এবং এই স্টোরটা তৈরি হতে পারবে না। তাই যেহেতু কোনো জারক পদার্থ নাই, কাজে তৈরি হবে অ্যালডিহাইড, একটা মিথানেল আর একটা ইথানেল। যদি জিঙ্ক ব্যবহার না করি তাহলে পানি অক্সিজেনকে নিয়ে তৈরি করবে H2O2, আর এই H2O2 একটা জারক, যা অ্যালডিহাইডকে জারিত করে তৈরি করবে অ্যাসিড। যদি এখানে কিটোন তৈরি হইতো সেই কিটোনকে H2O2 জারিত করতে পারে না। H2O2 দুর্বল জারক, যা অ্যালডিহাইডকে জারিত করতে পারে কিন্তু কিটোনকে জারিত করতে পারে না। আচ্ছা, এরপর আসছে সেকেন্ড উদাহরণ। আম, আগে যে উদাহরণ নিলাম এখানে ডাবল বন্ড যুক্ত কার্বনে কোনো শাখা নাই। এখন এই ডাবল বন্ড যুক্ত কার্বন একটা শাখা নেই। CH3 বন্ড, সি ট্রিপল বন্ড CH2, এদিকে নিলাম একটা CH3। ওজন যোগ করলে একটা নিষ্ক্রিয় দ্রাবক ক্লোরোফর্ম বা CCl4।
ডাবল বন্ড ভেঙে অস্থায়ী ওজোনাইট তৈরি করে। অক্সিজেন, CH2, অক্সিজেন অক্সিজেন। পানি দিলে সুখের সংসারে আগুন ধরে। তাহলে পানি যোগ করবে একবার জিঙ্কের উপস্থিতিতে, আরেকবার জিঙ্কের অনুপস্থিতিতে। তাহলে পানি দিলে এই ঘরবাড়ি ভেঙে যায়, এরকম ওয়াই শেপে ভাঙে। বাম পাশ থেকে বাম পাশ থেকে তৈরি হয় CH3 বন্ড, C ডাবল বন্ড O বন্ড CH3। ডান পাশ থেকে তৈরি হয় HCHO প্লাস জিঙ্ক অক্সাইড। কিন্তু যদি জিঙ্ক দেওয়া না হয়, তাহলে পানি অক্সিজেনকে নিয়ে তৈরি করবে H2O2, CH3, C ডাবল বন্ড O, CH3 প্লাস HCHO। H2O2 একটা জারক জারিত করে দেবে, অ্যালডিহাইডকে জারিত করলে উৎপন্ন হবে অ্যাসিড। কিন্তু কিটোনকে সে জারিত করতে পারে না, কাজে কিটোন যেমন আছে তেমনই থাকবে। পরে উদাহরণ নেই। CH3, CH ডাবল বন্ড C, CH3, CH2, CH3। ওজন যোগ করলে ডাবল বন্ড ভেঙে অস্থায়ী ওজোনাইট তৈরি করে। CH2, CH2, CH3। এই অস্থায়ী ঘরবাড়ি তৈরি করে। পানি দিলে সুখের সংসারে আগুন ধরে, ওয়াই হিসেবে ভেঙে যাবে। বাম পাশ তৈরি করবে CH3, CHO। ডান পাশ তৈরি করবে CH3, C ডাবল বন্ড O, CH2, CH3 প্লাস জিঙ্ক অক্সাইড। যদি জিঙ্ক ব্যবহার না করি, শুধু পানি ব্যবহার করি, সেই ক্ষেত্রে পানি তৈরি করবে হাইড্রোজেন পারঅক্সাইড প্লাস CH3, CHO প্লাস CH3, C ডাবল বন্ড O, CH2, CH3। পানি যেহেতু জারক, সে অ্যালডিহাইডকে জারিত করে উৎপন্ন করবে CH3, C OOH। কিন্তু সে কিটোনকে জারিত করতে পারে না, কিটোন যেমন আছে তেমনই থাকবে। ওজোনোলাইসিস থেকে ব্যাক ক্যালকুলেশন করতে হয়। এই ব্যাক ক্যালকুলেশন থেকে উদ্দীপক থাকে, এরকম থাকে ব্যাপারটা যে একটা যৌগ এ এ ওজোনোলাইসিস করা হইলো। ওজোনোলাইসিস CHCl ছিল, ওজোনোলাইসিস করা হইলো, পানি জিঙ্ক পাওয়া গেল CH3, CHO এবং পাওয়া গেল CH3, C ডাবল বন্ড O, CH3। প্রশ্ন আসে, এই যৌগটা কি? যারে ওজোনোলাইসিস করে অ্যালডিহাইড এবং কিটোন পাওয়া গেল, সেই মাতৃযৌগের সংকেত কি? এটা বের করার জন্য এই যে একটা পাইলাম ইথানেল, এই ইথানেলের সিও কে এরকম সামনাসামনি লিখবা। আবার আরেকটা আছে কিটোন, ওর সিও কে এরকম সামনাসামনি লিখলাম। এদিকে আছে একটা CH3, এদিকে আছে একটা CH3। সিও বা কার্বনিল মূলককে এরকম সামনাসামনি লিখতে হবে। Then এইখান থেকে এই কার্বনিল মূলককে বের করে ডাবল বন্ড যুক্ত করতে হবে। তাহলে হয় CH3 বন্ড কার্বন, ডাবল বন্ড কার্বন, আচ্ছা এদিকে একটা হাইড্রোজেন আছে, CH3 বন্ড CH ডাবল বন্ড CH3, এইটাই হলো এ যৌগ। অ্যালকিনের ওজোনোলাইসিস বুঝছো? বুঝছি। ওজোনাইডটা অস্থায়ী কেন হয়? স্থায়ী কেন ও- হয় না? ওইটা আনস্টেবল, ওইটা তোমার ওই স্টেবল কম্পাউন্ড না, যে কারণে ওইটা স্থায়ী থাকে না, এটা অস্থায়ী ভাবে তৈরি হয়, আবার ওইটা ইনস্ট্যান্টলি ভেঙে অন্য একটা যৌগ তৈরি করে। এর নাম হলো অস্থায়ী ওজোনাইড যৌগ। অস্থায়ী ওজোনাইট
যৌগ। আচ্ছা, এরপর অ্যালকেইনের ওজোনোলাইসিস শেষ, এবার আসলে অ্যালকাইনের ওজোনোলাইসিস। অ্যালকাইনের অ্যালকাইনের ওজোনোলাইসিস। নিলাম ধরো ইথাইন। ওজোন যোগ করলে ডাবল বন্ড ভেঙে অস্থায়ী ওজোনাইড তৈরি করে। এটা ডাবল বন্ড ভাঙলো, এখানে তিনটা বন্ধন, দুইটা বন্ধন ভাঙলে একটা বন্ধন থাকে, উৎপন্ন করে অস্থায়ী ওজোনাইড। দেন পানি দিলে সুখের সংসারে আগুন ধরে। একবার পানি দিব জিঙ্কের উপস্থিতিতে, আরেকবার পানি দিব জিঙ্কের অনুপস্থিতিতে। জিঙ্কের উপস্থিতিতে পানি দিলে উৎপন্ন হবে জিঙ্ক অক্সাইড। এদিকে যেহেতু একটা কার্বন কার্বন সিগমা বন্ড আছে, কার্বন কার্বন সিগমা বন্ড সবচেয়ে শক্তিশালী, এটা পানি ভাঙতে পারে না, যেই কারণে অ্যালকাইনের ক্ষেত্রে ভাঙনটা হয় এরকম টাই শেপে। তাহলে উৎপন্ন হয় জিঙ্ক অক্সাইড প্লাস এই যে H C, আর এই যে কার্বন কার্বনের মধ্যে যে সিগমা বন্ড, যেটা আসলে ভাঙা পসিবল না পানির দ্বারা। এদিকে একটা অক্সিজেন, এদিকে একটা অক্সিজেন, কার্বনের দুইটা হাত ফাঁকা, এই ফাঁকা হাত জয়েন্ট হয় এবং উৎপন্ন করে এরকম ডাই কার্বনিল যৌগ। এর নাম হলো ডাই কার্বনিল যৌগ। যদি তুমি জিঙ্ক না দাও তাহলে সেক্ষেত্রে হবে H2O2 প্লাস এই যেরকম ডাই কার্বনিল যৌগ। এই ডাই কার্বনিল যৌগ এরা আবার H2O2 জারিত করে দিবে। জারিত করে দিলে কেমন ভাবে ভাঙবে, এই মাঝ বরাবর ক্র্যাক হবে, বাম পাশেটা তৈরি করবে একটা অ্যাসিড, ডান পাশেটা তৈরি করবে একটা অ্যাসিড। তাহলে এইচ, এক কার্বনের এক কার্বনের অ্যাসিডের নাম CH, এক কার্বনের অ্যাসিডের নাম হলো মিথানোয়িক অ্যাসিড। তাহলে HC OH, ওদিকেও এক কার্বনের একটা অ্যাসিড HC OH। এই হলো অ্যালকাইনের ওজোনোলাইসিস। অ্যালকাইনের ওজোনোলাইসিস করলে কার্বন কার্বন সিগমা বন্ধনটা থেকে যায়, ফলে উৎপন্ন হয় ডাই কার্বনিল যৌগ। যদি আমি জিঙ্ক ব্যবহার না করি সেই ক্ষেত্রে উৎপন্ন হয় H2O2, যা ডাই কার্বনিল যৌগকে ভেঙে দেয়, মাঝখান বরাবর ক্র্যাক করে বাম পাশে উৎপন্ন হয় একটা অ্যাসিড এবং ডান পাশে উৎপন্ন হয় একটা অ্যাসিড। আরেকটা উদাহরণ নেই, যে CH3, CH3, CH2CH3, ওজোনোলাইসিস করলাম, ওজন যোগ করলাম, একটা নিষ্ক্রিয় দ্রাবক CCl4 এর উপস্থিতিতে। তাহলে ডাবল বন্ড ভেঙে অস্থায়ী ওজোনাইড যৌগ তৈরি করে। এই যে ডাবল বন্ড ভেঙে অস্থায়ী ওজোনাইড ঘরবাড়ি টাইপের যৌগ তৈরি করলো। দেন পানি দিলে সুখের সংসারে আগুন ধরে। একবার দিব জিঙ্কের উপস্থিতিতে, আরেকবার দিব জিঙ্কের অনুপস্থিতিতে। জিঙ্কের উপস্থিতিতে পানি যোগ করলে জিঙ্ক অক্সিজেনকে নিয়ে যাবে, উৎপন্ন করবে জিঙ্ক অক্সাইড, তা হিসেবে ভাঙবে। তাহলে উৎপন্ন হবে জিঙ্ক অক্সাইড প্লাস বাম পাশেটা তৈরি, বাম পাশ তো আর থাকবে না, এটা তো কার্বন কার্বন এই যে সিঙ্গেল সিগমা বন্ধনটা থেকে যায়, তাহলে এরা জয়েন্ট আকারে আছে। তাহলে CH3 বন্ড কার্বন, এই যে বন্ড কার্বন CH2CH3, এদিকে একটা ডাবল বন্ড ও, এদিকে একটা ডাবল বন্ড ও। যদি তুমি পানি যোগ করো জিঙ্ক যোগ না করো সেই ক্ষেত্রে হবে H2O2 প্লাস CH3, সি ডাবল বন্ড ও, সি ডাবল বন্ড ও, CH2CH3। তাহলে H2O2 যেহেতু জারক, সে এই ডাইকার্বনের যৌগকে জারিত করবে। তাহলে এই মাঝ বরাবর প্যাক হবে, বাম পাশটা তৈরি করবে একটা অ্যাসিড, দুই কার্বনের অ্যাসিডের নাম CH3COOH। ডান পাশ তৈরি করবে আরেকটা অ্যাসিড তিন কার্বনের, তাহলে হবে CH3CH2COOH। অ্যালকাইনের ওজোনোলাইসিস বুঝছো? বুঝছি।
আচ্ছা, ওজোনালাইসিস শেষ, এরপর আসলে 7 নাম্বার। আচ্ছা, আরেকটা ওজোনালাইসিস শিখি, সেটা হলো বেনজিনের। হলো বেনজিন। বেনজিন হলো সিএইচ বন্ড সিএইচ, সিএইচ, 6টা কোণায় 6টা কার্বন হাইড্রোজেন, 3টা ডাবল বন্ড। এর মধ্যে ওজন যোগ করব। ওজন যোগ করলে ওজন গুলো যা যুক্ত হবে ডাবল বন্ডে। 3টা ডাবল বন্ড, তাহলে 3টা ওজন লাগবে। এরা যা ডাবল বন্ডে যুক্ত হবে, তাহলে সিএইচ, সিএইচ, ডাবল বন্ড, সিএইচ, ডাবল বন্ড, সিএইচ, সিএইচ, ডাবল বন্ড, সিএইচ, সিঙ্গেল বন্ড, সিএইচ। এইখানে যেখানে যেখানে ডাবল বন্ড আছে, এইখানে যে ওজন গুলা যুক্ত হবে, তাহলে এইখানে ওজন যুক্ত হইলে এই যে ওজন যুক্ত হইলো, অস্থায়ী ঘরবাড়ি টাইপ যৌগ তৈরি করলো। আবার ডাবল বন্ড আছে কোথায়? এইখানে ডাবল বন্ড আছে, তাহলে এইখানে ওজন যুক্ত হবে, অস্থায়ী ঘরবাড়ি টাইপ যৌগ তৈরি হবে। আবার ওজন ডাবল বন্ড আছে কোথায়? এইখানে। এইখানে আসবে, ওজন যুক্ত হবে, সবগুলা মিলিয়ে একটা অস্থায়ী ওজনের যৌগ তৈরি করবে। এবার এইখানে যদি তুমি পানি যোগ করো জিঙ্কের উপস্থিতিতে, তাহলে জিঙ্ক নিয়ে যাবে অক্সিজেন গুলাকে, তাহলে ভাঙবে কিরকম? ওয়াই শেপে। প্রত্যেকটা জায়গায় এরকম ভাঙন হবে, এদিকে এরকম ভাঙন হবে, এদিকে এরকম ভাঙন হবে। তাহলে এই যে বাম পাশে টুকু, এতটুকু, এই এতটুকু তৈরি করবে একটা যৌগ। সেটা কি হয়? কার্বন কার্বন আছে হইলো সিঙ্গেল বন্ড, কার্বন গুলাতে আছে আবার একটা করে হাইড্রোজেন। আর এই যে ডাবল বন্ড অক্সিজেন, ডাবল বন্ড অক্সিজেন। এরকম এই পাশে যেরকম একটা হইলো, আবার এই পাশে তৈরি হয় এরকম আরেকটা, আবার এই পাশে তৈরি হয় এরকম আরেকটা। তাহলে 3 অণু এরকম তৈরি হয়, 3 অণু। এই যে ওটার নাম সিএইচও বন্ড সিএইচও, মানে এইভাবে লিখলে আর কিরকম হয়? এর নাম হলো গ্লাইঅক্সাল, গ্লাইঅক্সাল। পরীক্ষায় প্রশ্ন আসে যে বেনজিনের ওজোনোলাইসিস করে নিচের কোনটি পাওয়া যায়? গ্লাইঅক্সাল পাওয়া যায়। কয় অণু পাওয়া যায়? 3 অণু গ্লাইঅক্সাল পাওয়া যায়। একটু আগে যে ইথাইনের ওজোনোলাইসিস করলাম, এই যে ইথাইনের ওজোনোলাইসিস, এইখানেও কিন্তু তৈরি হয়েছিল এই গ্লাইঅক্সাল। এটাই আবার লেখা যায় সিএইচও বন্ড সিএইচও, এর নাম হলো গ্লাইঅক্সাল। সিএইচও বন্ড সিএইচও, গ্লাইঅক্সাল। আচ্ছা, ওজোনোলাইসিস শেষ, এরপরে আসো 7 নাম্বার। 7 নাম্বার হলো তোমার অ্যালকিন এবং অ্যালকাইনের ব্রোমিন টেস্ট, ব্রোমিন টেস্ট। প্রথমে আসো অ্যালকিনের। ধরো একটা অ্যালকিন নিলাম, CH2 ডাবল বন্ড CH2। এর মধ্যে যোগ করলাম ব্রোমিন পানি। ব্রোমিন পানির কালার হইলো কমলা লাল। ব্রোমিন যোগ করব নিষ্ক্রিয় দ্রাবক CCl4 এর উপস্থিতিতে। সকল পাই বন্ধন ভাঙবে। এখানে একটা পাই বন্ধন ভাঙলে 2টা হাত ফাঁকা, এক হাতে একটা ব্রোমিন আর এক হাতে একটা ব্রোমিন। এবং ব্রোমিনের যে কমলা লাল বর্ণ আছে, এই বর্ণটা হবে বিনষ্ট, এই বর্ণ বিনষ্ট হয়ে যাবে। অ্যালকাইন যদি নেই, HC ট্রিপল বন্ড CH, যোগ করলাম ব্রোমিন পানি CCl4 এর উপস্থিতিতে, সমস্ত পাই বন্ধন ভাঙবে। এখানে 2টা পাই বন্ধন ভাঙলে 4টা হাত ফাঁকা, এই হাতে একটা ব্রোমিন, এই হাতে একটা ব্রোমিন, এই হাতে একটা ব্রোমিন, এই হাতে একটা ব্রোমিন।
এবং ব্রোমিনের যে কমলা লাল বর্ণ ছিল, সেই কমলা লাল বর্ণ বিনষ্ট হয়ে যায়। তাহলে এই বেয়ার বা ব্রোমিন টেস্টের মাধ্যমে আসলে অ্যালকিন এবং অ্যালকাইনকে পার্থক্য করা যায় না, বরঞ্চ অ্যালকেন এবং অ্যালকিনে পাই বন্ধনের উপস্থিতি নির্ণয় করা যায়। অর্থাৎ এই ব্রোমিন টেস্ট তারাই দিবে যাদের পাই বন্ধন আছে। পাই বন্ধন আছে। আচ্ছা, আরো স্পেসিফিকলি বললে শুধু পাই বন্ধন না, যাদের কার্বন ও কার্বনের মাঝে পাই বন্ধন আছে তারাই কেবল ব্রোমিন টেস্ট দিবে। আর কার্বন এবং কার্বনের মাঝে যে পাই বন্ধন যদি থাকে, যেমন কার্বন কার্বন ডাবল বন্ড বা কার্বন কার্বন ট্রিপল বন্ড, এদের বলা হয়, যাদের মধ্যে কার্বন কার্বন পাই বন্ধন আছে, এদের বলা হয় অসম্পৃক্ত যৌগ। অসম্পৃক্ত যৌগ। এই কারণে এই ব্রোমিন টেস্টকে বলা হয় অসম্পৃক্ততার পরীক্ষা। অসম্পৃক্ততার অসম্পৃক্ততার পরীক্ষা। অর্থাৎ ব্রোমিন টেস্টের সাহায্যে কোনো একটা যৌগে পাই বন্ধন আছে কিনা সেটা নির্ণয় করা যায়। ধরো একটা উদাহরণ নেই, ধরো CH3 C ডাবল বন্ড CH3, এ কিন্তু ব্রোমিন টেস্ট দিবে না, কারণ কার্বন এবং কার্বনের মাঝে পাই বন্ধন নাই। পাই বন্ধন আছে কার্বন এবং অক্সিজেনের মাঝে। কার্বন এবং অক্সিজেনের মধ্যে পাই বন্ধন থাকলে তারা সম্পৃক্ত, তারা অসম্পৃক্ত না। তাহলে এইটা একটা সম্পৃক্ত যৌগ। অনুরূপ অ্যালকেন যারা আছে CH3 CH3, এরা ব্রোমিন পানির সাথে বিক্রিয়া করে না, কারণ অ্যালকেনের মধ্যে পাই বন্ধনের উপস্থিতি নাই। এবার সব বেয়ার টেস্ট। এইগুলো ব্রোমিন টেস্ট। এবার সব বেয়ার টেস্ট। বেয়ার পরীক্ষা। বেয়ার পরীক্ষাও অসম্পৃক্ততার পরীক্ষা। অসম্পৃক্ততার পরীক্ষা। অর্থাৎ বেয়ার টেস্টের সাহায্যে জানা যায় যে কোনো একটা যৌগের মধ্যে পাই বন্ধনের উপস্থিতি আছে কিনা। বেয়ার টেস্টটা কিভাবে করা হয়? ধরো একটা অ্যালকিন, এই অ্যালকিনের মধ্যে যোগ করা হয় পানি। যে সেই পানি না, এই পানি হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং KOH মিশ্রিত পানি। পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং KOH মিশ্রিত যে পানি, এর কালার হলো বেগুনি। এই যে বেগুনি বর্ণের, বেগুনি বা কোথাও লেখা আছে গোলাপি, এই যে বেগুনি বা গোলাপি বর্ণের যে পানি, এই পানি বিক্রিয়া করবে পাই বন্ধন আছে এমন যৌগের সাথে, এবং তার এই বর্ণ বিনষ্ট হবে। যেহেতু অ্যালকিনের মধ্যে পাই বন্ধন আছে, এই পাই বন্ধন ভেঙে যায়। আচ্ছা, আরেকটা জিনিস বিক্রিয়া লেখার আগে আরেকটা জিনিস একটু বলি। সেটা হলো এই যে KMNO4 KMNO4 প্লাস KOH, এরা হলো জারক। জারকের কাজই হলো কোন একটা যৌগকে জারিত করা, এবং সে কিভাবে জারিত করে? জাইমন অক্সিজেন তৈরি করে। এই জাইমন অক্সিজেন সেই যৌগকে জারিত করে। মানে এইখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সে এরকম জাইমন অক্সিজেন তৈরি করে। এই জাইমন অক্সিজেন অ্যালকিনটাকে জারিত করে। কিভাবে জারিত করে? এই যে H2O পানিটা কি করে? এই জাইমন অক্সিজেনকে গ্রহণ করে, উৎপন্ন করে H2O2। H2O2 কিভাবে ভাঙে? OH বন্ড OH। তখন কার্বন কার্বন ডাবল বন্ড ছিল, একটা পাই বন্ধন ভেঙে যায়। একটা পাই বন্ধন ভাঙলে দুইটা হাত ফাঁকা হয়। এদিকে একটা হাত ফাঁকা, এদিকে একটা হাত ফাঁকা। দুই হাতে দুইটা OH মূলক যুক্ত হয় এবং তৈরি করে এই যৌগটা। এবং
পানির যে গোলাপি বা বেগুনি বর্ণ ছিল সেই বর্ণ হলো বিনষ্ট হয়। বিনষ্ট হয় একদম ব্রোমিন টেস্টের মতোই আর কি। এরপর আসে অ্যালকাইন। H3 ট্রিপল বন্ড CH, যোগ করলাম পানি। কেমন পানি? পটাশিয়াম পার ম্যাঙ্গানেট এবং KOH মিশ্রিত পানি, যার কালার হলো বেগুনি বা গোলাপি। এই বেগুনি বা গোলাপি বর্ণের পানির বর্ণকে বিনষ্ট করবে অ্যালকাইন কিভাবে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং KOH জাইমান অক্সিজেন সাপ্লাই করবে। সেই জাইমান অক্সিজেন H2O এর সাথে বিক্রিয়া করে H2O2 তৈরি করবে। এই H2O2 ভাঙে হলো OH বন্ড OH। ওইখানে ইথাইনের দুইটা পাই বন্ধন ভেঙে যাবে। দুইটা পাই বন্ধন ভাঙলে চারটা হাত ফাঁকা হয়। প্রতিটা হাতে একটা করে OH গ্রুপ যুক্ত হয় এবং তৈরি করে এই যৌগটা। মনে রাখবা, একই কার্বনের, আচ্ছা এটা দেখা দরকার নেই। তো এইখানে পুনর্বিন্যাস হয়, পুনর্বিন্যাস হয় এবং পুনর্বিন্যাসের মাধ্যমে তৈরি হয় COOH, মানে এরকম একটা HC ডবল বন্ড OOH বন্ড C, ডবল বন্ড OOH। এই যৌগটার নাম হইলো COOH বন্ড C, OOH। এর নাম হলো অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড। তাহলে এই হলো ইথাইন। ইথাইনের ইথাইনের ক্ষেত্রে মানে অ্যালকাইনের ক্ষেত্রে পানি যোগ করলে দুইটা পাই বন্ধন ভাঙে, চারটা হাত ফাঁকা। চারটা হাতে চারটা ওইস যায়। চার হাতে চারটা ওইস যাওয়ার ফলে এখানে পুনর্বিন্যাস হয়। পুনর্বিন্যাসের মাধ্যমে তৈরি হয় COOH বন্ড COOH, অর্থাৎ অক্সালিক অ্যাসিড তৈরি হয়। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে যে ইথাইনের ব্রোমিন টেস্ট বা বেয়ার টেস্টের মাধ্যমে কি তৈরি হয়? অক্সালিক অ্যাসিড। আর এই যে বেগুনি বা গোলাপি বর্ণ এটা বিনষ্ট হয়। বিনষ্ট হয়। তো পরীক্ষায় প্রশ্নটা এভাবেও আসতে পারে যে এটা তো এক প্রকার জারণ। তো ইথাইনকে তুমি যদি জারণ করো, সরাসরি জারণ করো বিয়ার টেস্ট না দিয়ে, পানি টানি দিয়ে বিয়ার টেস্ট না দিয়ে তুমি যদি সরাসরি জারণ করো পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং KOH, তাহলে এখান থেকেও তৈরি হবে COOH বন্ড COOH। কারণ বিয়ার টেস্টও এক প্রকার জারণ বিক্রিয়া এবং ইথাইনকে জারণ করলে ফাইনাল প্রোডাক্ট পাওয়া যায় হলো তোমার অক্সালিক অ্যাসিড। এটা হলো খুবই ইম্পর্টেন্ট। ইথাইনের জারণে উৎপন্ন হয় অক্সালিক অ্যাসিড। আবার ইথাইনের যদি বেয়ার টেস্ট দাও তাহলে সেই ক্ষেত্রেও ফাইনাল প্রোডাক্ট পাওয়া যায় অক্সালিক অ্যাসিড। বেয়ার টেস্ট আর ব্রোমিন টেস্ট বুঝছো? কথা কি, আমার কথা কি স্পষ্ট শোনা যায় না? বুঝছি তো। ও আচ্ছা। শোনা যায় মানে কথা। সাউন্ড মানে ব্যাকগ্রাউন্ডে কোনো সাউন্ড হয়, নয়েস হয়? না। আচ্ছা। তো ইথাইনের ওজোন লাইসিস শেষ, এবার পড়বো সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে প্রশ্ন আসবে শিওর। এটা হলো অ্যালকাইন। অ্যালকাইন 1 এর অম্লধর্মিতার পরীক্ষা। অ্যালকাইন 1 এর অম্লধর্মিতার পরীক্ষা। অ্যালকাইন তো অনেক ধরনের হয়, অ্যালকাইন 1, অ্যালকাইন 2, অ্যালকাইন 3। যেমন আমি যদি উদাহরণ নেই যে CH3, C ট্রিপল বন্ড C, CH3, এটা কিন্তু বিউটাইন
এটা কিন্তু বিউটাইন টু। আবার CH3 বন্ড CH2 বন্ড C ট্রিপল বন্ড CH, এইটা কিন্তু বিউটাইন 1। তো বিউটাইন 1 কিন্তু অম্লধর্মী, কিন্তু বিউটাইন 2 এটা কিন্তু অম্লধর্মী না। অ্যালকাইন 1 অম্লধর্মী হয় কেন? কেন এটা পরীক্ষায় ক্ষয়ের জন্য আসতে পারে, বেশ ইম্পর্টেন্ট। আর এটা যে আসলেই অ্যালকাইন 1 অম্লধর্মী হয় তার যে পরীক্ষা, এইটা পরীক্ষায় আসবেই। এটা গতে আসে বা ঘতে আসে। তো ফার্স্টে দেখি কেন অ্যালকাইন 1 অম্লধর্মী। ঘতে আসলে কিভাবে লিখবা? বলবা যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকলে এখানে হয় sp3 সংকরায়ন। কার্বন কার্বন ডাবল বন্ড থাকলে এখানে হয় sp2 সংকরায়ন। কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকলে হয় sp সংকরায়ন। এখানে কার্বন ও কার্বন খুব কাছাকাছি অবস্থান করে, কাছাকাছি অবস্থান করে বাকি সবগুলোর তুলনায়। যেহেতু কাছাকাছি অবস্থান করে ফলে কার্বন 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 ও কার্বনের মধ্যকার বন্ধন দূরত্ব খুব কম হয়, খুবই কম হয়। কাদের তুলনায়? ওই অ্যালকিন এবং অ্যালকেনের তুলনায়। তো খুবই কম হওয়ার কারণে কার্বন, তো এই যে ব্যাপারটা এরকম যে কার্বন এবং কার্বন খুব কাছাকাছি অবস্থান করতেছে, তাহলে কার্বন এবং কার্বনের মধ্যে বন্ধন দূরত্ব খুবই কম। ফলে এরা খুব দৃঢ়ভাবে অবস্থান করে। আর দৃঢ়ভাবে অবস্থান করার কারণে কার্বন এবং কার্বনের মধ্যে যেহেতু এরা কাছাকাছি অবস্থান করে, ফলে কার্বন এবং হাইড্রোজেন এই বন্ধনটা দুর্বল হয়ে পড়ে। ফলে ফলে কার্বন হাইড্রোজেন বন্ধন দুর্বল হয়ে পড়ে। তো দুর্বল হয়ে পড়লে হাইড্রোজেন বের হয়ে চলে যাবে। এবং তার সাথে আরো একটা কারণ থাকে, কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেন অপেক্ষা বেশি। ফলে কার্বন হাইড্রোজেন বন্ধন থেকে H+ বের হয়ে যায়। তাই অ্যালকাইন 1 অম্লধর্মী হয়। তাহলে আসো অ্যালকাইন 1 কেন অম্লধর্মী হয়। অ্যালকাইন 1 অম্লধর্মী হয় কারণ প্রথমত কার্বন কার্বন বন্ধন তো সিঙ্গেল বন্ড দূরে দূরে অবস্থান করে, ডাবল বন্ড একটু কাছাকাছি অবস্থান করে। আর কার্বন কার্বন ট্রিপল বন্ড সবচেয়ে কাছাকাছি অবস্থান করে। ফলে কার্বন এবং কার্বনের মধ্যকার বন্ধন দূরত্ব খুবই কম হয়। আর বন্ধন দূরত্ব খুবই কম হওয়ার কারণে কার্বন কার্বনের বন্ধন দূরত্ব কম হওয়ার কারণে কাছাকাছি আসার কারণে কার্বন এবং হাইড্রোজেনের বন্ধন দুর্বল হয়ে পড়ে। এবং কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেনের চাইতে বেশি হওয়ার কারণে কার্বন ওই হাইড্রোজেন থেকে ইলেকট্রন টান দিয়ে নিয়ে নেয় এবং হাইড্রোজেনকে H+ আকারে বের করে দেয়। এই কারণে অ্যালকাইন 1 অম্লধর্মী হয়। কেন ওর ব্যাখ্যাটা বুঝছো? বুঝছি। আচ্ছা, এবার আসলে পরীক্ষা। কিভাবে বুঝবা যে অ্যালকাইন 1 অম্লধর্মী, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা তিনটা পরীক্ষার সাহায্যে জানা যাবে। হ্যাঁ? তিনটা পরীক্ষার সাহায্যে অ্যালকাইন 1 অম্লধর্মী কিনা এটা পরীক্ষা করা যায়। প্রথমত হলো সোডিয়াম দ্বারা, সোডিয়াম ধাতু দিয়ে। সোডিয়াম ধাতু দিয়ে তুমি জানো, ছোটবেলায় পড়ছো যে সোডিয়াম ধাতু এসিডের সাথে বিক্রিয়া করে। সোডিয়াম এসিডের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে কিন্তু লবণ প্লাস হাইড্রোজেন গ্যাস। এই হাইড্রোজেন গ্যাস দেখে কিন্তু আমরা চিনতে পারি যে আমার ওই যৌগটা এসিড কিনা। এসিড ছোটবেলা টেস্ট করতো সোডিয়াম লবণ দ্বারা, সোডিয়াম যোগ করতে এসিডের মধ্যে হাইড্রোজেন গ্যাসের বুদবুদ তৈরি হইতো। হাইড্রোজেন গ্যাসের এরকম বুদবুদ তৈরি হইতো, তখন বুঝতো যৌগটা আসলে এসিড। এই সেম টেস্টটা করবো এখানে। তাহলে এই যে অ্যালকাইন নিলাম, ধরো CH3,
সি ট্রিপল বন্ড সি এইচ। এই অ্যালকাইনের মধ্যে সোডিয়াম যোগ করলাম। সোডিয়াম যোগ করলে সোডিয়াম ওই হাইড্রোজেনকে ছড়াই দিবে, তাহলে হবে CH3, সি ট্রিপল বন্ড সি, এবং সে ওই স্থানে বসবে, প্লাস তৈরি করবে হাইড্রোজেন গ্যাস। ব্যালেন্স করতে চাইলে সামনে দুই, সামনে দুই, সোডিয়াম দুইটা, এই যে হাইড্রোজেন গ্যাসের বুদবুদ তৈরি করে। এবং এটা দেখে বুঝতে পারলাম যে আমার অ্যালকাইন ওয়ানটা অম্লধর্মী। ইথাইন যদি নেই, ইথাইন, সোডিয়াম যোগ করলাম, উৎপন্ন হয় সি ট্রিপল বন্ড সি, এদিকে হাইড্রোজেন থেকে সরাই দিবে, এদিকে হাইড্রোজেন থেকে সরাই দিবে। এবং এই যে এটা একটা অদক্ষেপ তৈরি করে, এই অদক্ষেপটা হলো সাদা। এই যে অদক্ষেপ তৈরি করে, অদক্ষেপটা হলো সাদা, এবং হাইড্রোজেন গ্যাসের বুদবুদ তৈরি হয়। এরপর আসো 2 নম্বর টেস্ট। আচ্ছা, এটা তো অ্যালকেন ওয়ান নিলাম, যদি অ্যালকেন ওয়ান না নেই, CH3 সি ট্রিপল বন্ড সি, বন্ড CH3। ওই ব্যাখ্যার আলোকে তোমার কাছে, যদি ব্যাখ্যার আলোকে যাও, ব্যাখ্যাতে তো পড়ছো যে কার্বন কার্বন ট্রিপল বন্ড হওয়ার কারণে, কার্বন কার্বন ট্রিপল বন্ড হওয়ার কারণে বন্ধনটা যেহেতু খুব কাছাকাছি অবস্থান করে, কাজেই যেহেতু বন্ধনটা খুব কাছাকাছি অবস্থান করে, ফলে কার্বন এবং হাইড্রোজেনের মধ্যকার বন্ধন দুর্বল হয়ে পড়ে, কাজে হাইড্রোজেনটা বের হয়ে যায়। যখন অ্যালকাইন টু হয়, অ্যালকাইন টুর এই যে এখানে তো কার্বন কার্বন sp সংকরায়ন হয়, তাহলে এখানেও সেম জিনিস হয়, কিন্তু এই কার্বনে তো হাইড্রোজেনই নাই। যেহেতু এই কার্বনে হাইড্রোজেনই নাই, তাহলে বের হবে কি? এই কারণে অ্যালকাইন টু অম্লধর্মী না। আর এদিকের হাইড্রোজেন বের হওয়ার কোনো চান্স নাই, কারণ এই কার্বন গুলাতে sp3 সংকরায়ন হয়, sp3 সংকরায়ন হয়। এই কারণে এই হাইড্রোজেন গুলা অম্লধর্মী না। শুধু অ্যালকাইন ওয়ানের যে হাইড্রোজেন আছে, এই যে অ্যালকাইন ওয়ানের যে হাইড্রোজেন আছে, এই অ্যালকাইন ওয়ানের হাইড্রোজেন হলো অম্লধর্মী। এই যে অ্যালকাইন ওয়ানের যে হাইড্রোজেন আছে, এই অ্যালকাইন ওয়ানের হাইড্রোজেন হলো অম্লধর্মী। 2 নম্বর টেস্ট। 2 নম্বর টেস্ট করবো। 2 নম্বর টেস্ট করবো হলো ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট দ্বারা। ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট। তো আমি একটা অ্যালকাইন ওয়ান নিলাম, CH3, সি ট্রিপল বন্ড CH, এর মধ্যে যোগ করলাম ডাইঅ্যামিন, ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট। তাহলে বিক্রিয়া করে উৎপন্ন করতে এখানে কি হয়, এই যে সিলভার, এই সিলভার যে ওই অম্লীয় হাইড্রোজেনকে সরায় দেয়, তাহলে হয় CH3 বন্ড সি ট্রিপল বন্ড সি, এই যে সেই অম্লীয় হাইড্রোজেনকে সরায় সেই স্থানে বসে, প্লাস এইখান থেকে অ্যামোনিয়া গ্যাস বের হয়, প্লাস অ্যামোনিয়া আবার নাইট্রেটের সাথে যুক্ত হয়ে তৈরি করে NH4NO3। ইথাইন যদি নেই, HC ট্রিপল বন্ড CH, ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট উৎপন্ন করে এইচ, এইচ সি ট্রিপল বন্ড সি এইচ। এই হাইড্রোজেন দুটাকে সরায়া এই স্থানে বসবে হলো সিলভার, এজি, এজি প্লাস অ্যামোনিয়া, প্লাস অ্যামোনিয়া নাইট্রেট বিক্রিয়া করে NH4NO3। আর অ্যালকাইন টু তো বিক্রিয়া দিবে না। অ্যালকাইন টু যদি নেই, মানে অ্যালকাইন ওয়ান বাদে অন্য যে কোনো অ্যালকাইন যদি নেই, এবং তার সাথে ডাইঅ্যামিন সিলভার নাইট্রেটের যদি বিক্রিয়া দেই, তাহলে এখানে নো রিয়াকশন, কোনো বিক্রিয়া হয় না। 3 নম্বর টেস্টটা করব ডাইঅ্যামিন কপার ক্লোরাইড, ডাইঅ্যামিন কপার ক্লোরাইড। আচ্ছা, এইখানে ওই বুঝবো কিভাবে বিক্রিয়া হচ্ছে কিনা। বোঝার উপায় হলো এই যে সিলভারের যে যৌগটা তৈরি করে, এর সাদা অধক্ষেপ তৈরি করে, সাদা অধক্ষেপ। এই সাদা পদক্ষেপ দেখে বুঝি বিক্রিয়া হচ্ছে, এবং আমার যে অ্যালকাইনটা আছে, সেই অ্যালকাইনটা হইলো অ্যালকাইন ওয়ান।
ডায়ামিন কিউপ্রাস ক্লোরাইড। এখানে একটা অ্যালকাইন নিলাম, অ্যালকাইন ওয়ান নিলাম, CH3C ট্রিপল বন্ড CH, তার মধ্যে যোগ করলাম CuNH3 2Cl। হুবহু আগের মতোই বিক্রিয়া হবে। এইখানে আগের বার যেরকম সিলভার যে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করছে, এবার কপার যে প্রতিস্থাপন করবে, প্লাস অ্যামোনিয়া মুক্ত হবে, প্লাস অ্যামোনিয়া এবং ক্লোরিন বিক্রিয়া করে হবে NH4Cl। এর অদক্ষেপ হবে, কিন্তু এর অদক্ষেপ হবে লালচে, লালচে অদক্ষেপ। ইথাইন যদি নেই, HC ট্রিপল বন্ড CH, যোগ করলাম CuNH3 2Cl। তাহলে এখানে অম্লীয় হাইড্রোজেন আছে দুইটা, এখানে অম্লীয় হাইড্রোজেন দুটাকে সরাই দিবে কপার, পদক্ষেপ তৈরি করবে লালচে, তার সাথে তৈরি হবে অ্যামোনিয়া মুক্ত হবে, আর অ্যামোনিয়া ক্লোরিনের সাথে যুক্ত হয়ে তৈরি করবে NH4Cl। আচ্ছা, এই গেল অ্যালকাইন ওয়ানের অম্ল ধর্মিতার পরীক্ষা। তো পরীক্ষায় তোমরা কোনটা লিখবা? বোর্ড মানে পরীক্ষায়, এক্সামে, এক্সামে 2 অথবা 3 যে কোনো একটা দিবা, আর 2 নম্বরটা না হলে 3 নম্বরটা। 1 নম্বরটা দিও না, কারণ এটা এসএসসি লেভেলের। তাহলে আসলে অ্যালকেন ওয়ানের অম্ল দ্রবীয়তা আরেকবার দেখি, এটা খুব ইম্পর্টেন্ট, এখানে পরীক্ষা আসবে একদম শিওর, 100% শিওর, প্রচুর প্রশ্ন এখান থেকে আসছে। এখানে বলছে অ্যালকেন ওয়ানের, এই তো প্রথমত, কেন অ্যালকেন ওয়ান অম্লধর্মী? তার কারণ হলো কার্বন এবং কার্বনের মধ্যে যে ট্রিপল বন্ড থাকে, এটা খুব কাছাকাছি অবস্থান করে কম্পেয়ার টু ডাবল বন্ড এবং সিঙ্গেল বন্ড। যেহেতু কাছাকাছি অবস্থান করে, ফলে কার্বন এবং কার্বনের অবস্থানটা খুব দৃঢ় থাকে, কাছাকাছি থাকে। ফলে কার্বন কার্বনের অবস্থান কাছাকাছি থাকার কারণে কার্বন হাইড্রোজেনের বন্ধনটা দুর্বল হয়ে পড়ে। একই সাথে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেনের চেয়ে বেশি হওয়ার কারণে কার্বন হাইড্রোজেন থেকে ইলেকট্রন টান দিয়ে নিয়ে হাইড্রোজেনকে H+ আকারে বের করে দেয়। এই কারণে অ্যালকাইন ওয়ানটা অম্লধর্মী। অ্যালকাইন টুটা কেন অম্লধর্মী না? কারণ অ্যালকাইন টু ক্ষেত্র তো এমন হয়, কিন্তু অ্যালকাইন টু যদি হয়, সেই ক্ষেত্রে তো কার্বনে হাইড্রোজেনই থাকে না, তাহলে সে H+ দান করবে কিভাবে? এই জন্য অ্যালকাইন টু অম্লধর্মী না। এরপরে পরীক্ষা দেখলাম, একটা দেখলাম সোডিয়াম ধাতু দ্বারা। সোডিয়াম ধাতু আগেও পড়ছো ছোটবেলায়, যে এসিড এর সাথে বিক্রিয়া করে লবণ আর হাইড্রোজেন গ্যাস তৈরি করে। অ্যালকেন ওয়ানের সাথে যদি সোডিয়াম ধাতু যোগ করি, তাহলে সেখান থেকে হাইড্রোজেন গ্যাসের বুদবুদ পাওয়া যায়। এখান থেকে শিওর হতে পারে যে অ্যালকেন ওয়ানটা অ্যাসিডিক বা অম্লধর্মীয়। আর ডাইএমএন সিলভার নাইট্রেট যোগ করলে সিলভারের সাথে অদক্ষেপ তৈরি হয়। ডাইএমএন কিউপ্রাস ক্লোরাইড যোগ করলে এখান থেকে কপারের লালচে অদক্ষেপ তৈরি হয়। এইভাবে অ্যালকেন ওয়ান অম্লধর্মিতা টেস্ট করতে পারি। অ্যালকাইন ওয়ানের অম্লধর্মিতা বুঝছো? বুঝছি। এই তো, তাহলে তো অ্যালকাইন অ্যালকেন অ্যালকিন এবং অ্যালকাইন শেষ। অ্যালকেন অ্যালকিন এবং অ্যালকাইন, এই তিনটা শেষ। আর এখান থেকে একটা প্রশ্ন আসে, ওইটা একটু সলভ করি। যে প্রশ্নটা এমন থাকে, যে তোমার প্রশ্নটা থাকে এরকম, যেটা পাত্র আছে, এরকম একটা প্রশ্ন থাকে যে একটা মিশ্রণের মধ্যে অ্যালকেন আছে, অ্যালকিন আছে, অ্যালকাইন আছে। তো এটা একটা মিক্সার, এইখানে আছে ইথেন, এইখানে আছে ইথিন, এবং এইখানে আছে হলো ইথাইন। ইথেন আছে, ইথিন আছে, ইথাইন আছে। এই মিশ্রণ থেকে এদের কিভাবে পৃথক করবা?
এই মিশ্রণটা থেকে তুমি অ্যালকেনকে আলাদা করবা, তুমি অ্যালকিনকে আলাদা করবা, তুমি অ্যালকাইনকে আলাদা করবা। কিভাবে করবা খেয়াল করো, যে এই মিশ্রণটা যে আছে, CH3CH3, CH ডাবল বন্ড CH2, CH ট্রিপল বন্ড CH। তুমি প্রথমে এর মধ্যে যোগ করবা ডাই অ্যামিন সিলভার নাইট্রেট, অথবা তুমি চাইলে এখানে অ্যাড করতে পারো সোডিয়াম, অথবা তুমি চাইলে অ্যাড করতে পারো ডাই অ্যামিন কিউপ্রাস ক্লোরাইড। তাহলে এইখানে এই তিনটার মধ্যে যে অম্লধর্মী সে এর সাথে বিক্রিয়া করবে, এবং অম্লধর্মী কে? এই তিনটার মধ্যে অম্লধর্মী হলো অ্যালকাইন ওয়ান, মানে ইথাইন। তখন ইথাইন এদের সাথে বিক্রিয়া করবে, অর্থাৎ ধরো সোডিয়াম নিলে সোডিয়ামের সাথে বিক্রিয়া করবে, উৎপন্ন করবে এইচ, এই যে হাইড্রোজেনকে তো রিপ্লেস করে দিবে সোডিয়াম, তাহলে হবে Na, বন্ড কার্বন, ট্রিপল বন্ড কার্বন, বন্ড Na, প্লাস হাইড্রোজেন গ্যাস বুদবুদ আকারে উড়ে চলে যাবে। তাহলে এটা অদক্ষিপ্ত হয়ে যাবে। তাহলে তখন তুমি যদি একটা পাইপের সাহায্যে, ধরো একটা পাইপের সাহায্যে গ্যাসগুলোকে যদি এখানে নিয়ে আসো, তাহলে এখানে চলে আসবে ইথেন, এবং এখানে চলে আসবে ইথিন। আর এই যে পাত্রটা ছিল, এই পাত্রের মধ্যে থেকে যাবে হইল ওই অদক্ষেপটা। তাহলে এইখানে পাত্রের মধ্যে, ধরো এটা হলো এ পাত্র, এটা আমি বি পাত্রে নিয়ে গেলাম, সেখানে আমার অ্যালকেন এবং অ্যালকিন চলে গেছে। তাহলে এ পাত্রের মধ্যে আছে হইলো Na, C ট্রিপল বন্ড C Na। দেন এই এ পাত্রের মধ্যে আমি যদি যোগ করি হাইড্রোক্লোরিক অ্যাসিড, দেন এই সোডিয়াম, ট্রিপল বন্ড কার্বন সোডিয়াম, সে HCl এর সাথে বিক্রিয়া করবে, হাইড্রোজেন আবার সে আগের জায়গার মতো বসবে, এবং তৈরি করবে সোডিয়াম ক্লোরাইড। ব্যালেন্স করার জন্য দুই অণু HCl, দুই অণু সোডিয়াম ক্লোরাইড। তাহলে এখানে সে আগের মতো তুমি এই পাত্রের মধ্যে পাওয়া গেলা ইথাইনকে। তাহলে একটাকে কিন্তু পৃথক করা কমপ্লিট। এই পাত্রের মধ্যে আমার চলে আসছে এখন ইথাইন। বাকি আছে আমার ওই যে বি পাত্রের মধ্যে অ্যালকেন আছে আর অ্যালকিন আছে। তাহলে এবার এদেরকে আমি এখন আবার পৃথক করব। তাহলে আমার এই বি পাত্রের মধ্যে ছিল অ্যালকিন CH2 ডাবল বন্ড CH2, আছে অ্যালকেন CH3 বন্ড CH3। এবার এদের কিভাবে তুমি পৃথক করবা? তুমি অ্যালকেনের মধ্যে একটা বিক্রিয়া শিখছিলা, যে অ্যালকেন গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দেয় না, কিন্তু বাকি সবাই গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দেয়। এবং এই বিক্রিয়া বলা হয়েছিল অ্যালকেনের শনাক্তকারী বিক্রিয়া, কারণ সবাই সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলেও অ্যালকেন কিন্তু সালফিউরিক অ্যাসিডের সাথে কোনো রকম বিক্রিয়া করে না। কাজেই এখানে যদি আমি গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করি, গাঢ় সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করলে এই গাঢ় সালফিউরিক অ্যাসিড অ্যালকেনের সাথে কোনো রকম বিক্রিয়া করবে না, কিন্তু অ্যালকিন যেটা আছে সেই অ্যালকিনের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করবে, H2SO4, এবং বিক্রিয়া করে কি তৈরি করবে? এটা একটা ইপি সংযোজন বিক্রিয়া। ইপি সংযোজন বিক্রিয়া কিভাবে ঘটে? ডাবল বন্ড ভাঙে, দুইটা হাত ফাঁকা হয়। সালফিউরিক অ্যাসিড কিভাবে ভাঙে? H+, আর হলো HSO4-। সালফিউরিক অ্যাসিড ভাঙে H+, আর হলো HSO4-। তাহলে এক হাতে যাবে হাইড্রোজেন, আরেক হাতে যাবে HSO4-। এখানে হাতটা যদি তুমি খেয়াল করো বাইসালফেটের, বাইসালফেট আয়নের হাতটা কেমন হয়? হাতটা হয় এরকম, নেগেটিভটা হয় অক্সিজেনের সাথে, OSO3H, আর এই অক্সিজেনটা হয় নেগেটিভ। আচ্ছা, এই জিনিসটা আরেকটু ডিপলি বুঝাই আমি। সালফিউরিক অ্যাসিড H2SO4, এই সালফিউরিক অ্যাসিড এটার স্ট্রাকচার এরকম, OH বন্ড OSO3H। সালফার অক্সিজেন কয়টা হলো? চারটা, আচ্ছা পাঁচটা হয়ে গেছে, সরি। স্ট্রাকচার এরকম, SO3H OH। তাহলে হাইড্রোজেন দুইটা, H2,
সালফার একটা, অক্সিজেন চারটা, হ্যাঁ এরকম হয়। তাহলে এই যে হাইড্রোজেনটা প্লাস আর বাকিটুকু মাইনাস, হাইড্রোজেনটা প্লাস বাকিটুকু মাইনাস, তাহলে এদিকে হাইড্রোজেন গেল, বাকি হাতে গেল ও, SO3H। এই যোগটা তৈরি করে CH3 বন্ড CH2 বন্ড ও SO3H, এবং এইটার অদক্ষেপ তৈরি করে। তাহলে এবার অ্যালকিনটা অদক্ষিপ্ত হয়ে গেল, আমি যদি এটা পাইপের সাহায্যে ফুটা করে দেই, সি পাত্রের মধ্যে কিন্তু চলে আসবে অ্যালকেন, কারণ সে এখনো গ্যাস হিসেবে আছে এবং সে কারোর সাথে বিক্রিয়া করে নাই। তাহলে সি পাত্রের মধ্যে কিন্তু আমি অ্যালকেনকে পৃথক করে ফেলছি। তাহলে বি পাত্রের মধ্যে আমার রয়ে গেল কে, এই ছিল আমার বি পাত্র, এবং এই বি পাত্রের মধ্যে আমার রয়ে গেছে CH3, CH2, ও SO3H। অ্যালকিন থেকে যেটা তৈরি হয়েছিল সেটা রয়ে গেছে। এখন এরে আমি আবার কিভাবে অ্যালকিনের রূপে ফেরত নিয়ে আসবো? এই যে কম্পাউন্ডটা CH3CH2 ও SO3H, এরে যদি 170 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে হিট দাও, তাহলে এইখান থেকে সালফিউরিক অ্যাসিড বের হয়ে যায়। তাহলে সালফিউরিক অ্যাসিড যদি বের হয়ে যায়, তাহলে অ্যালকিন আবার আগের মতো চলে আসে, এবং এইভাবে বি পাত্রের মধ্যে আবার আগের মতো চলে আসলো অ্যালকিন। তাহলে এ পাত্রে 1 টাকা দেখলাম, বি পাত্রে 1 টাকা নিয়ে আসলাম, সি পাত্রে 1 টাকা নিয়ে আসলাম। আবার প্রথম থেকে রিভিউ করি, দেখো তোমার পরীক্ষা এটা বোর্ডে আসছে, হ্যাঁ এটা বোর্ডে 2বার না 3বার আসছে। প্রশ্ন এমন থাকে, প্রশ্ন আসলে আরো সহজও দেয়, মানে এখানে 3টা মিক্সার নিছি তো প্রশ্নে আসলে 2টা মিক্সারও থাকতে পারে, অ্যালকিন অ্যালকাইন থাকতে পারে, অ্যালকেন অ্যালকিন থাকতে পারে। তো তুমি যদি 3টা পারো তাহলে 2টা যেমনি দেখতে কেন পারবা। আবার 3টাও আসছে পরীক্ষা একসাথে। তো দিবে কি কি, একটা দিবে প্রথমত তোমার অ্যালকেন দিবে, যে কোনো একটা অ্যালকেন দিবে। যদি আরো কঠিন করতে চায় প্রশ্ন, এখানে যে কোনো একটা অ্যালকিন দিবে। আর অ্যালকাইন যেটা দিবে ওটা অবশ্যই হইতে হবে অ্যালকাইন 1। অ্যালকাইন 1 যদি না হয়, তাহলে আমি এই 3টাকে আলাদা করতে পারবো না, কারণ আমি প্রথমত যে রিয়েজেন্টটা যোগ করব, যে বিক্রিয়কটা দিব, ওটা শুধু অ্যালকাইন 1 এর সাথেই বিক্রিয়া করে। সো প্রশ্ন এভাবে আসতে পারে, এভাবে প্রশ্ন আসতে পারে, অ্যালকেন অ্যালকিন এবং অ্যালকাইন 1 কে কিভাবে পৃথক করবা। বা একটা যে কোনো অ্যালকেন দিবে, যে কোনোটা অ্যালকিন দিবে, যে কোনোটা অ্যালকাইন 1 দিবে, দিয়ে বলবে এদের আলাদা করো। তো এদের কিভাবে আলাদা করবা, প্রথমত এই পাত্রটার মধ্যে তুমি যোগ করলা ডাই অ্যামিন সিলভার নাইট্রেট, যোগ করলে অ্যালকাইন 1 এর সাথে বিক্রিয়া করবে এবং একটা সাদা অধক্ষেপ তৈরি করবে। তুমি পাত্র ফুটা কইরা আরেকটা পাত্রে গ্যাস স্থানান্তর করলে সেখানে ইথেন এবং ইথিন স্থানান্তর হয়ে যাবে, আর ইথাইনটা অধক্ষেপ আকারে পড়ে থাকবে। এবং এই পাত্রের মধ্যে, সেই অধক্ষেপের মধ্যে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করো, তখন ওটা আগের রূপে ইথাইনে ফেরত আসবে, এবং এই পাত্রের মধ্যে কিন্তু তুমি পেয়ে গেলা হাইড্রোক্লোরিক ইথাইন। ইথাইনটা কিন্তু এইখানে পৃথক হয়ে গেল, এবং এইখানে তুমি পেয়ে গেলা ইথাইন। আর ওই যে ফুটা করে যে নিয়ে গেছিলাম সেই পাত্রের মধ্যে চলে গেছে কে, ইথেন এবং হলো ইথিন। এবার এদেরকে আলাদা করবো কিভাবে, তখন দিব গাঢ় সালফিউরিক অ্যাসিড। ইথেন অ্যালকেন বিক্রিয়া করবে না, কিন্তু অ্যালকিন করবে। অ্যালকিন করে এরকম মদক্ষেপ তৈরি করবে। আর আবার ফুটা করে দিলে অ্যালকেনটা চলে আসবে আরেকটা পাত্রে, তাহলে সি পাত্রে কিন্তু অ্যালকেনটা আলাদা হয়ে গেল। আর বি পাত্রের মধ্যে যে অ্যালকিনটা অদক্ষেপ তৈরি করছিল, সেখানে যদি আমি হিট দেই, তখন সেই যৌগটা আবার অ্যালকিনে কনভার্ট হয়ে যাবে। এই পৃথকীকরণ পদ্ধতিটা কি বুঝছো কিনা? কই আসো নাকি? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এই অ্যালকাইন পর্যন্ত শেষ। তো এরপরে টপিক হলো তোমার অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডের পর গ্রিগনার্ড, গ্রিগনার্ডের পর ক্লোরোফর্ম, ক্লোরোফর্মের পর দেন হলো অ্যালকোহল, অ্যালকোহলের পর অ্যালডিহাইড কিটোন, দেন জৈব অ্যাসিড, তার চারটা সন্তান, দেন পলিমার বিক্রিয়া, জৈব যৌগ শেষ। তো অ্যালকাইল হ্যালাইড শুরু করার আগে
একটা বেসিক জিনিস পড়াই, এটার নাম হলো জৈব যৌগের জারণ এবং বিজারণ। জৈব যৌগের জারণ ও বিজারণ। জৈব যৌগে জারণ বলতে বোঝায় অক্সিজেন ত্যাগ। জৈব যৌগে জারণ বলতে বোঝায় অক্সিজেন গ্রহণ অথবা হাইড্রোজেন ত্যাগ। জৈব যৌগে বিজারণ বলতে বোঝায় অক্সিজেন ত্যাগ অথবা হাইড্রোজেন গ্রহণ। তাহলে বিজারণ মানে হলো হাইড্রোজেন গ্রহণ বা অক্সিজেন ত্যাগ, আর চারণ মানে হলো হাইড্রোজেন ত্যাগ বা অক্সিজেন গ্রহণ। তো তুমি যদি অ্যালকোহলকে জারণ করো, ধরো একটা অ্যালকোহল আছে, এই অ্যালকোহলকে যদি জারণ করো তাহলে উৎপন্ন হয় অ্যালডিহাইড। আবার অ্যালডিহাইডকে তুমি যদি জারণ করো তাহলে এইখান থেকে তৈরি হয় অ্যাসিড। অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, এটা হলো দুর্বল জারণ, তখন এক স্টেপে জারণ হয়। আর অ্যালকোহল থেকে অ্যাসিড, এটা হলো তীব্র জারণ, দুই স্টেপে জারণ হয়। দুর্বল জারণের জন্য ব্যবহার করতে হয় দুর্বল জারক। একটা দুর্বল জারকের নাম হলো পিসিসি। তীব্র জারণের জন্য ব্যবহার করা হয় তীব্র জারক। তীব্র জারক। আর একটা তীব্র জারকের উদাহরণ হলো পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, KMnO4 প্লাস সালফিউরিক অ্যাসিড, H2SO4। ধরো তোমার কাছে অ্যালকোহল আছে, এই অ্যালকোহলটাকে তুমি জারিত করবা কার উপস্থিতিতে? ধরো একটা দুর্বল জারক, তাহলে পিসিসি। দুর্বল জারক তাহলে ওয়ান স্টেপ, আচ্ছা আমি তো অ্যালকেন নিছি, এটা হবে অ্যালকোহল, CH3CH2OH। পিসিসি যেহেতু দুর্বল, সে ওয়ান স্টেপ জারণ করবে এবং উৎপন্ন হবে অ্যালডিহাইড, CH3CHO। কিন্তু তুমি জারণ করলা কিন্তু পিসিসি না, বরং তুমি এবার জারণ করলা একটা তীব্র জারক, যেমন পটাশিয়াম পার ম্যাঙ্গানেট এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে। তখন এখান থেকে সরাসরি তৈরি হবে CH3COOH, অর্থাৎ জৈব অ্যাসিড। এই যে জারক, তীব্র জারক যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট তীব্র জারক, এটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস সালফিউরিক অ্যাসিড। আবার তীব্র জারক আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস KOH। আবার তীব্র জারক আছে K2Cr2O7 প্লাস সালফিউরিক অ্যাসিড। আবার তীব্র জারক হলো গাঢ় নাইট্রিক অ্যাসিড। এরা সবাই হলো তীব্র জারক। এবার অবশ্য বিজারণ, অ্যালডিহাইডকে তুমি যদি বিজারণ করো, সরি উল্টা হবে এখন, আবার অ্যাসিডকে তুমি যদি বিজারণ করো তাহলে তৈরি হবে অ্যালডিহাইড। আবার অ্যালডিহাইডকে তুমি যদি বিজারণ করো তাহলে তৈরি হবে অ্যালকোহল। অ্যাসিড থেকে অ্যালডিহাইড, এটা হলো দুর্বল বিজারণ। আর অ্যাসিড থেকে অ্যালকোহল, এটা হলো তীব্র বিজারণ। তীব্র বিজারণ। দুর্বল বিজারণ করার জন্য দরকার হলো দুর্বল বিজারক। দুর্বল বিজারকের উদাহরণ হলো টিন ক্লোরাইড প্লাস HCl। আছে সোডিয়াম বোরন টেট্রাহাইড্রেট। আছে প্যালাডিয়াম, আচ্ছা এটা লাগবে না। টিন ক্লোরাইড প্লাস HCl, সোডিয়াম বোরন টেট্রাহাইড্রেট, এটা হলো দুর্বল বিজারক। আর তীব্র বিজারক,
তীব্র বিজারক, এটা হলো লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট। আর হলো টিন প্লাস এইচসিএল। টিন ক্লোরাইড প্লাস এইচসিএল হলো দুর্বল, আর টিন প্লাস এইচসিএল হলো সবল। সোডিয়াম বোরন টেট্রাহাইড্রেট হলো দুর্বল, আর লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট হলো সবল বা তীব্র। জারণ বিজারণটা বুঝছো? এই জারণ বিজারণের ব্যাপারটা বুঝছো? বুঝছি। আচ্ছা, তো অ্যালকাইন পর্যন্ত পুরোপুরি শেষ। এবার হলো অ্যালকাইল হ্যালাইড, ক্লোরোফর্ম আর গ্রিগনার্ড, এই পর্যন্ত একটা পার্ট। দেন অ্যালকোহল থেকে আবার অ্যালকোহল, অ্যালডিহাইড, এভাবে চলতে থাকবে আর কি। তো আসো অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল অ্যালকাইল হ্যালাইড আর এক্স। অ্যালকাইল হ্যালাইডের প্রস্তুতি, দেন অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া। অ্যালকাইল হ্যালাইডের প্রস্তুতি, অ্যালকাইল হ্যালাইড কিভাবে তৈরি করবা? মিথেন এর মধ্যে যদি ক্লোরিন চালনা করো, আয়রন 400 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হবে CH3Cl প্লাস HCl। বা মিথেনের মধ্যে যদি ইউভি চালনা করো, মানে ক্লোরিন চালনা করো ইউভির উপস্থিতিতে, তখন হবে CH3Cl প্লাস HCl। এগুলো হলো অ্যালকাইল হ্যালাইডের প্রস্তুতি। অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া। অ্যালকাইল হ্যালাইডের একটাই প্রস্তুতি, অ্যালকাইল হ্যালাইডের প্রস্তুতি ইম্পর্টেন্ট না, বিক্রিয়া ইম্পর্টেন্ট। সরি, অ্যালকাইল হ্যালাইডের প্রস্তুতি বিক্রিয়া দুইটাই ইম্পর্টেন্ট। কারণ যে কোনো যৌগ থেকে তুমি যদি অ্যালকাইল হ্যালাইডে আসতে পারো, তাহলে অ্যালকাইল হ্যালাইড থেকে তুমি সব জায়গায় যেতে পারবা। আর অ্যালকাইল হ্যালাইডে আসার জন্য একটাই বিক্রিয়া, অ্যালকেন তৈরি করার পর তার মধ্যে ক্লোরিন চালনা করলে সেখান থেকে তৈরি করতে পারবে অ্যালকাইল হ্যালাইড। এছাড়া আরো প্রসেস শিখছো? না না, আর প্রসেস শিখো নাই। হ্যাঁ শিখছো, আরেকটা প্রসেস শিখছো হইলো যে অ্যালকিনের মধ্যে তুমি যদি ইপি সংযোজন বিক্রিয়া দাও, অর্থাৎ অ্যালকিনের মধ্যে তুমি যদি, আচ্ছা এটাও লিখে দিই প্রস্তুতিতে। একটা তো অ্যালকেন থেকে শিখলাম, আর একটা ধরো অ্যালকিন থেকে। ধরো অ্যালকিন আছে, এটা তো অ্যালকিনের ইপি সংযোজন বিক্রিয়া পড়ছিলা, যে একটা অ্যালকিন CH2 ডাবল বন্ড CH2, এর মধ্যে তুমি HCl যোগ করলা। HCl যোগ করলে এক পাশে চলে যাবে হাইড্রোজেন CH3 বন্ড CH2, আরেক পাশে চলে যাবে ক্লোরিন, এই যে অ্যালকাইল হাইড্রাইড তৈরি করলা। যদি এইটা অপ্রতিসম হয় তখন সেখানে মার্কনিকভ খাটবে। যেমন এখন যদি HCl যোগ করো, তখন ক্লোরিন যাবে যেদিকে হাইড্রোজেন বেশি আছে, সেই কার্বনে প্রবেশ করবে হলো হাইড্রোজেন। তাহলে এইখানে আসবে ক্লোরিন, আর যেই কার্বনে হাইড্রোজেন বেশি সেখানেই যাবে হাইড্রোজেন, এবং এটাই হবে মেজর প্রোডাক্ট। আর তুমি যদি বলো যে না, আমি ক্লোরিনকে ডানে যুক্ত করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে তুমি বিক্রিয়াটা দিবা যে এর সাথে তুমি তখন HBr দিবা, কারণ অ্যান্টি মার্কনিকভ শুধু HBr এর জন্য প্রযোজ্য। এবং H2O2 যোগ উপস্থিতিতে তখন মার্কনিকভ অনুযায়ী তো হাইড্রোজেন ডানে যাওয়ার কথা, কিন্তু তখন হাইড্রোজেন যাবে বামে আর ব্রোমিন যাবে ডানে। অ্যালকাইল হ্যালাইডের আরো প্রস্তুতি পড়া যায়। না ওগুলো এনে পড়াবো না, ওগুলো অ্যালকোহলে পড়াবো, শুধু শুধু বাড়ায় লাভ নেই। অ্যালকাইল হ্যালাইডে আরো প্রস্তুতি আছে, 3 নম্বর। অ্যালকোহল থেকে অ্যালকোহল থেকে এইখানে টোটাল প্রস্তুতি আছে হলো 5টা। আপাতত একটা শুধু জেনে রাখি। একটা কি, যে CH3CH2Cl এর মধ্যে তুমি যদি, sorry, অ্যালকোহল তো, তাহলে OH, এর মধ্যে তুমি যদি যোগ করো HCl, তাহলে এই যে OH এবং হাইড্রোজেন মিলে হবে পানি, এবং ক্লোরিন যে ওখানে যুক্ত হবে CH3CH2Cl,
প্লাস H2O। এবার আসো অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া। অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। দেখো অ্যালকাইল হ্যালাইড এর সাথে প্রথমত আমি দিতে পারি পটাশিয়াম সায়ানাইড কিংবা সিলভার সায়ানাইড। যদি পটাশিয়াম সায়ানাইড দেই তাহলে এখান থেকে তৈরি হবে RCN প্লাস পটাশিয়াম হ্যালাইড। এই RCN কে বলা হয় অ্যালকাইল অ্যালকাইল সায়ানাইড। আর যদি আমি AgCN দিই তখন তৈরি হয় RNC। এর নাম অ্যালকাইল আইসো সায়ানাইড। এর আরেক নাম কার্বিল অ্যামিন। আর RCN এর আরেক নাম নাইট্রাইল। আচ্ছা, এই যে RNC, এটা তীব্র দুর্গন্ধযুক্ত হয়, তীব্র দুর্গন্ধ যুক্ত। যেহেতু এটা তীব্র দুর্গন্ধযুক্ত, তাই এর বলা হয় RX শনাক্তকারী বিক্রিয়া। শনাক্তকারী বিক্রিয়া অর্থাৎ তোমার একটা পাত্র আছে, এখানে RX আছে কিনা তুমি জানো না, তুমি এখানে সিলভার নাইট সায়ানাইড যোগ করছো এবং দেখলা তীব্র দুর্গন্ধ বেরোইলো। যেহেতু তীব্র দুর্গন্ধ বেরোইছে তার মানে অবশ্যই এখানে RX ছিল এবং সেটা অ্যাজিএসএন এর সাথে বিক্রিয়া করছে এবং একটা তীব্র দুর্গন্ধযুক্ত RNC তৈরি করছে। এই জন্য এটা বলা হয় RX শনাক্তকারী বিক্রিয়া। এবার এই যে কেসিএন যে ছিল, সরি RCN যে ছিল, এইটা খুবই ইম্পর্টেন্ট। RCN এর থেকে অনেক কিছু বানানো যায়। তার একটা লিস্ট যদি করি, এই যে ধরো RCN, এই RCN এর মধ্যে প্রথমত তুমি যদি বিজারণ করো, বিজারণ করবা দুই ধরনের, একটা হলো দুর্বল আর একটা হলো সবল। যদি তুমি দুর্বল বিজারণ করো তাহলে দুর্বল বিজারণ হইল, যদি তুমি সবল বিজারণ করো লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট, তাহলে RC ট্রিপল বন্ড নাইট্রোজেন। তাহলে সবল বিজারণ করলে, বিজারণ মানে কি হাইড্রোজেন প্রবেশ করবে, সবল বিজারণ মানে কি দুই অণু হাইড্রোজেন প্রবেশ করবে। তাহলে দুই অণু হাইড্রোজেন প্রবেশ করলে হয় CH2NH2। যদি তুমি দুর্বল বিজারণ করো তাহলে সেই ক্ষেত্রে তুমি যোগ করো টিন ক্লোরাইড প্লাস HCl। এটা দুর্বল বিজারক, তাহলে এক অণু হাইড্রোজেন প্রবেশ করবে। এক অণু হাইড্রোজেন যদি প্রবেশ করে তাহলে একটা পাই বন্ধন ভাঙবে। একটা পাই বন্ধন ভাঙলে দুইটা হাত ফাঁকা, এদিকে একটা হাইড্রোজেন এদিকে একটা হাইড্রোজেন। যদি তুমি যোগ করো এসিড মিশ্রিত পানি তাহলে এখান থেকে তৈরি হবে এসিড RCOOH। আর যদি তুমি এর জারণ করো H2O2 এর মাধ্যমে তখন এখান থেকে তৈরি হবে অ্যামাইড। তাহলে RCN থেকে চারটা প্রোডাক্ট তৈরি করলাম। প্রথমত RCN এর মধ্যে যদি আমি তীব্র বিজারণ করি তাহলে তীব্র বিজারণ মানে হলো দুই অণু হাইড্রোজেন প্রবেশ করবে উৎপন্ন করে। এটা হলো একটা অ্যামিন এবং এটা হলো 1 ডিগ্রি অ্যামিন। RCN এর মধ্যে যদি আমি দুর্বল বিজারণ করি তাহলে এক অণু হাইড্রোজেন যুক্ত হয় এবং যে যৌগটা তৈরি হয় তার নাম আগেরটা নাম তো 1 ডিগ্রি অ্যামিন। আর এই যে মাঝের যেটা এক অণু হাইড্রোজেন যুক্ত হওয়ার পরে যে যৌগটা তৈরি হলো এইটা, এর নাম হলো অ্যালডিমিন। অ্যালডিমিন। আর যদি অ্যাসিড মিশ্রিত পানি যোগ করি উৎপন্ন হয় অ্যাসিড। আর যদি H2O2 উপস্থিতিতে জারণ করি তাহলে উৎপন্ন হয় অ্যামাইড। এই যে অ্যালডিমিন, এই অ্যালডিমিনের মধ্যে তুমি যদি পানি যোগ করো তাহ- তাহলে হয় অ্যালডিহাইড। অ্যালডিমিনের মধ্যে তুমি যদি অ্যাসিড মিশ্রিত পানি যোগ করো
তাহলে অ্যালডিমিন থেকে পাওয়া হলো অ্যালডিহাইড। এবার এই রিয়েকশন গুলো নিচে লিখবো। আরসিএন থেকে সবল বিজারণ করলে পাবো 1 ডিগ্রি অ্যামিন, দুর্বল বিজারণ করলে পাবো হলো অ্যালডিমিন, ওখানে আবার পানি যোগ করলে পাবো হলো অ্যালডিহাইড, এসিড মিশ্রিত পানি যোগ করলে পাবো অ্যাসিড, আর জারণ করলে পাবো অ্যামাইড। এবং এইখানে এই যে আরসিএন থেকে দুর্বল বিজারণ করার মাধ্যমে যে অ্যালডিমিন তৈরি হইলো, এর নাম হইলো স্টিফেন্স বিজারণ। স্টিফেন্স বিজারণ। এবার এই রিয়েকশন গুলো যেহেতু খুব ইম্পর্টেন্ট, নিচে আমি একটা একটা করে লিখবো। প্রথমত 1 নম্বর, আর সিএন এ, সবগুলোই তো আর সিএন এর, আর সিএন এর একবার কি করব, সবল বিজারণ করব। তাহলে 1 নম্বর সবল বিজারণ। আর সবল বিজারণ করার জন্য দিতে হবে সবল বিজারক, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট। তাহলে আর সিএন এর মধ্যে যোগ, এর আমি সবল বিজারণ করব। বিজারণ করা মানে হইলো একটা সবল বিজারক যোগ করা, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট। সে সাপ্লাই করবে জাইমান অক্সিজেন হাইড্রোজেন, জাইমান হাইড্রোজেন। 2 অণু হাইড্রোজেন প্রবেশ করবে। তাহলে আর বন্ড কার্বন, ট্রিপল বন্ড নাইট্রোজেন, 2টা পাই বন্ধন ভাঙবে, 1 অণু করে 2 অণু হাইড্রোজেন প্রবেশ করবে, তৈরি করবে 1 ডিগ্রি অ্যামিন। 2 নাম্বার যদি করি আমি দুর্বল বিজারণ, দুর্বল বিজারণ, সেই ক্ষেত্রে আরসিএন এর মধ্যে আমি যোগ করব একটা দুর্বল বিজারক, সেটা হলো টিন ক্লোরাইড প্লাস HCl। যেহেতু দুর্বল বিজারক, 1 অণু হাইড্রোজেন প্রবেশ করবে, 1টা পাই বন্ধন ভাঙবে, 1টা পাই বন্ধন ভাঙলে 2টা হাত ফাঁকা, এক হাতে হাইড্রোজেন আর এক হাতে হাইড্রোজেন, 1 অণু হাইড্রোজেন প্রবেশ করছে, তাই দুর্বল বিজারণ। এবং যেই যৌগটা তৈরি হলো তার নাম হলো অ্যালডিমিন। অ্যালডিমিন। এই অ্যালডিমিনের মধ্যে, এই অ্যালডিমিনের মধ্যে তুমি যদি অ্যাসিড মিশ্রিত পানি যোগ করো, তাহলে এখান থেকে তৈরি হয় অ্যালডিহাইড। আর এই বিক্রিয়া, এই যে অ্যালডিমিনের যে বিক্রিয়াটা, এই যে বিজারণ যে বিক্রিয়াটা, এই যে বিজারণ বিক্রিয়াটা যে হইলো, এটার নামই হইলো স্টিফেন্স, স্টিফেন্স বিজারণ। এই হলো তোমার আর সিএন এর রিয়েকশন। আর আরো দুইটা আছে, 5 মিনিট লাগবে। আরেকটা হলো তোমার, আরেকটা হলো, এটা হলো দুর্বল বিজারণ, সবল বিজারণ গেল। এরপর হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হলো এসিড। এটার নাম হলো, এরকম বলা হয়, বাংলায় বলা হয়, বাংলায় বলা হয় অম্লীয় আর্দ্র বিশ্লেষণ। ছোটবেলায় পড়ছো, আর্দ্র বিশ্লেষণ মানে হইলো পানির সাথে বিক্রিয়া, পানির 2 প্রান্তের সাথে বিক্রিয়া। পানির 2টা প্রান্ত হইলো H+ আর হলো OH-। এটাই হলো আদ্র বিশ্লেষণ বিক্রিয়া, যে পানি 2টা প্রান্তের সাথে যুক্ত হবে। আর অম্লীয় মানে হলো এসিডের উপস্থিতিতে সেই বিক্রিয়াটা হবে। এটা বলা হয় অম্লীয় আদ্র বিশ্লেষণ, বা বলা হয় এসিড হাইড্রোলাইসিস। হাইড্রোলাইসিস, লাইসিস মানে হলো ভাঙা, হাইড্রো মানে হলো পানি, হাইড্রোলাইসিস মানে হলো পানির সাহায্যে ভাঙা, অর্থাৎ আদ্র বিশ্লেষণ করা। আদ্র মানে হলো অ্যাসিড, হাইড্রোলাইস, হাইড্রো মানে হলো পানি, লাইসিস মানে হলো ভাঙা। তাহলে পানির সাহায্যে ভাঙা কার উপস্থিতিতে, এসিডের উপস্থিতিতে, এটা বলা হয় এসিড হাইড্রোলাইসিস বা অম্লীয় আদ্র বিশ্লেষণ। আর সিএন এর মধ্যে আমি পানি যোগ করব। কেমন পানি? এসিড মিশ্রিত পানি। উৎপন্ন হবে RCOOH। এটা একটা স্টেপ আপ রিয়েকশন। কিভাবে তোমার আমি দেখাই। যে ধরো তোমার কাছে আছে CH3Cl, এটা কিন্তু একটা কার্বনের অ্যালকাইল হ্যালাইড, তুমি এর মধ্যে যোগ করলা KCN, তখন তুমি এখান থেকে পাবা CH3CN। এর মধ্যে তুমি যদি অ্যাসিড হাইড্রোলাইসিস করো, তাহলে তুমি পাবা CH3COOH। দেখো এখানে ছিল 1 কার্বন, কিন্তু যে যৌগটা তৈরি হলো এটা কিন্তু 2 কার্বনের অ্যাসিড, তাহলে কার্বন সংখ্যা বেড়ে গেছে। এই জন্য এটা হলো স্টেপ আপ রিয়েকশন।
4 নাম্বার, যে তুমি যদি আরসিএন এর মধ্যে জারণ করো, কার মাধ্যমে জারণ করতেছো? H2O2 এর মাধ্যমে। তাহলে এর জারণ করতেছো H2O2 এর মাধ্যমে, হবে অ্যামাইড। এই হলো অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড শেষ। অ্যালকাইল হ্যালাইড বুঝছো কিনা? বুঝছি। আরো পড়াবো, সামনে যাবো, ক্লোরোফর্ম পড়াবো। আপনার টাইম থাকলেও বানাতে পারেন, না থাক, হলে নেক্সট অসুবিধা। ক্লাসে পড়াই, নেক্সট ক্লাসে পড়াই। নেক্সট ক্লাসে আরো টাইম না দিব, ঠিক আছে? আজকে, আজকে একটু হলে আছি তো, আজকে এই জন্য ঝামেলা হয়ে গেছে। আজকে এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে আরো টানবো। তো যেটা করবা সেটা হলো গিয়া, এই যে আজ পর্যন্ত যতটুকু পড়াইছি এতটুকু পড়ে রাখবা। এতটুকু পড়ে রাখবা। আমি কালকে, ধরো কালকে পড়াইলে ক্লোরোফর্ম শেষ হয়ে যাবে, তারপর গ্রিগনার্ড শেষ হয়ে যাবে, অ্যালকোহল শেষ হয়ে যাবে। ক্লোরোফর্ম, গ্রিগনার্ড, অ্যালকোহল, এই তিনটা কালকে শেষ হয়ে যাবে। সো এই পর্যন্ত পড়ে রেখো যতটুকু পর্যন্ত পড়াইছি। নেক্সট ক্লাসে কালকে নেবেন না পরশু দিন নেবেন? পরশু দিন নিবো। পরশু দিন নেবেন। ঠিক আছে, পরশু দিন নিবো। এগুলো পড়ে রাখো, যে না তো কিন্তু আবার সামনে যা খেল হারায় ফেলাইবা, দিক হারায় ফেলাইবা, রাস্তা হারায় ফেলাইবা। সো এই যতটুকু পর্যন্ত আজকে পড়াইলাম, এতটুকু পর্যন্ত তো একটা সুন্দর এন্ডিং, অ্যালকাইল হ্যালাইড পর্যন্ত সুন্দর একটা এন্ডিং। এটা মিলে একটা পার্ট, আবার সামনে আরেকটা পার্ট, তার সামনে আরেকটা পার্ট, ধরো 3 ভাগের 1 ভাগ শেষ। তাহলে এতটুকু করে ফেলাইলে 3 ভাগের 1 ভাগ শেষ থাকবে, একটা সৃজনশীল কমন পাবে শিওর। এতটুকু করে রেখো। নেক্সট ক্লাস পরশু দিন নিবো।